প্রতারকদের মাথা নত করা মানায় না তো। অনেকদিন পর তোমায় দেখে কথা না বলে থাকতে পারছিলাম না, তাই যেচে কথা বলতে এসেছিলাম। ভাবিনি তোমার প্রতিক্রিয়া এমন হবে। অর্ষা নিজের মেজাজ ধরে রাখতে পারছিল না। সে চিবিয়ে চিবিয়ে বলল, কেন? তুমি ভেবেছিলে এতদিন পর কথা বলতে আসবে বলে তোমায় বরণডালা দিয়ে বরণ করে নিয়ে কথা বলবো? শুনেছি বিয়ে করেছ, বউ নিয়ে সুখে থাকো। অযথা আমার প্রতি আলগাতর দেখাতে এসো না। রিহান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অর্ষা যে তার সাথে এভাবে কথা বলবে এটা সে কল্পনাও করেনি। করলে হয়তো কথা বলার সাহস করতো না। মেয়েটি কতটা বদলে গেছে। একসময় এই মেয়েটি কিনা রিহান নিয়ে বলতে অজ্ঞান ছিল, আর এখন রিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্ষা বলল, এভাবে তাকিয়ে আছো কেন? চিনতে কষ্ট হচ্ছে আমার? তোমার পাগলের মতো ভালোবাসাটা আমিটা এখন তোমায় অসম্ভব ঘৃণা করি। বুঝতে পারছো আঘাতটা কতটা প্রবল ছিল? রিহানের কথা বলার মতো ভাষা নেই। শম্পা অর্ষার হাত ধরে বলল, চল এখান থেকে। এসব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। অর্ষা আর দাঁড়ালো না সেখানে। প্রতারকের মুখ দেখার আর ইচ্ছে নেই তার। সে শম্পার সাথে দোকান থেকে বেরিয়ে একটা কফি শপে বসলো। মেজাজ ঠান্ডা করে এরপর আবার কেনাকাটা শুরু করলো দুজনে। এর মাঝে রিহানকে নিয়ে তারা কোনো কথাই তুলল না। পিছুটান মরীচিকাকে কথোপকথনে গুরুত্ব দিতে নেই। অর্ষা ভীষণ অস্থির অস্থির লাগছিল। গহনার দোকানে ঢুকে লকেট দেখতে দেখতে সে আহনাবকে কল করলো। আহনাব কল কেটে কল ব্যাক করলো। অর্ষা বলল, ফ্রি তুমি? তোমার জন্য আমি সব সময় ফ্রি। বলো, কি বলবে? কেনাকাটা শেষ? হুম, চলছে এখনো। একটা কথা বলতাম। বলো না জান। অর্ষা এদিক ওদিক তাকালো একবার, এরপর বেশ শান্ত কণ্ঠে বলল, ভালোবাসি। ফোনের ওপাশে মুচকি হাসলো আহনাব। চেহারা হেলান দিয়ে বসে বলল, ভালোবাসি আমার পাগলি বউটা। অর্ষার বাবার বাড়ি বেড়াতে এসেছে দুদিন হবে। আমেনা বেগম তাই ঐশীকে শ্বশুরবাড়ি থেকে কয়েকদিনের জন্য নিয়ে এসেছেন। দুই মেয়ে সব পছন্দের খাবার দাবার রান্না হচ্ছে বাসায়। অতি সব খাবারই খাচ্ছে। মাঝে মধ্যে আবার গাল ফুলিয়ে বলল, শুধু আপুকেই পছন্দের খাবার রান্না করছো কেন আম্মু? আমার পছন্দের খাবার কই? আজ আমার বিয়ে হয়নি বলে এমন অবহেলা? অর্থী এমন পাকনামো কথা শুনে সবাই হাসে। যতগুলো রান্নাই হোক এখানে অর্থীও যে পছন্দের খাবার নেই এমনটা নয়। তবু ছোটদের অভিযোগের শেষ থাকে না। তাদের ভালোবাসায় কেউ ভাগ বসালেও সহ্য করতে পারে না। সে যদি মায়ের পেটে আপন বোনও হয় তাতেও নয়। তবে অতি ভীষণ খুশি দুবোন বাড়িতে এসেছে বলে। বাড়িটা আবার আগের মতোই লাগছে, বরং আগের চেয়ে আরো বেশি আনন্দ হচ্ছে এখন। ওসমান আলম প্রতিদিন অফিস থেকে ফেরার সময় কিছু না কিছু খাবার অথবা গিফট কিনে নিয়ে আসতে তার তিন মেয়ের জন্য। এছাড়া গতকাল ঐশী অর্ষা আসার পরেই সন্ধ্যা বাড়িতে সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। আহনাব এবং তামিম অফিসের কাজের জন্য এখানে থাকতে পারছে না। যখন দুবোনের যাওয়ার সময় হবে তখন এসে একদিন বা দুদিন থেকে তারপর ওদের নিয়ে যাবে। ঐশী আর অর্ষা মিলে আজ রান্না করছিল। মায়ের ছুটি আপাতত আজ। যদিও আমেনা বেগম মেয়েদের নিয়ে মোটেও রান্না করাতে চায়নি, কিন্তু কন্যাদ্বয়ের জেদের কাছে হার মানতে হয়েছে। তার কোনো কাজ না থাকায় তিনি ড্রয়িং রুমে বসে বসে অর্থির ড্রয়িং দেখছিলেন। অর্ষা ফোন বাজছিল তখন রুমে। অর্থি দৌড়ে গিয়ে ফোন আনলো। আমেনা বেগম জিজ্ঞেস করলো, কে? ভাইয়া ফোন করেছে, বলল অর্থি। এরপর ফোন নিয়ে ছুটে গেল রান্নাঘরে। ব্যস্ত কণ্ঠে বলল, আপু, ভাইয়া ফোন করেছে। অর্ষা আরো ব্যস্ত ছিল, তাই বলল, রিসিভ করে কথা বল। বল যে আমি এখন কাজ করছি। অর্থি ফোন রিসিভ করে আবার ড্রয়িং রুমে চলে গেল। হোয়াটসঅ্যাপে ভিডিও কল রিসিভ করতেই আহনাফের হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠল। অতি সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাইয়া? আহনাফ হেসে বলল, এতক্ষণ তো ভালো ছিলাম না, কিন্তু এখন তোমাকে দেখার পর ভালো আছি। অর্তি মুখ ভেঙচি কেটে বলে, ইস, ঢং! আপুকে কিন্তু বলে দেব। কি বলবেন? এই যে আপনি আমার সাথে ঢং করেন, এটা বলে দেব। ঢং না সত্যি, আর সত্যি কথা দিনে 999 বার বলা যায়। অর্থী আবারও
ভেঙচি কাটলো। আহনাফ হেসে বলল, তোমার আপু কোথায়? আপু তো রান্না করছে। তাই নাকি? আর আম্মু কোথায়? এই যে এখানে, কথা বলবেন? হ্যাঁ, দাও। আমেনা বেগমকে ফোন এগিয়ে দিল অতি। সালাম দিয়ে আহনাফ জিজ্ঞেস করলো, আম্মু ভালো আছো? আমেনা বেগম বললেন, আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। আর কিভাবে থাকি আম্মু? বউটা তো নিজের কাছে রেখে দিয়েছেন। আমেনা বেগম হেসে ফেললেন, বলল, তোমাদের বাড়িতে তো থাকে, মাত্র 2 দিন হয়ে এসেছি, তাতেই এত চোখে হারাচ্ছ? তাহলে আমি কিভাবে 2 মেয়েকে ছাড়া থাকি বলো তো? তোমার তো সান্ত্বনা দেওয়ার জন্য অতি আছে, ওর জন্য হলেও বাকি 2জনের কথা ভুলে থাকতে পারো, কিন্তু আমার তো আর কোনো বউ নাই। আমেনা বেগম হাসি থামছে না। এই ছেলেকে তিনি প্রথমে ভীষণ গম্ভীর ভাবতেন, কিন্তু ধীরে ধীরে তামিমের মতো আহনাফও এই বাড়ির ছেলে হয়ে উঠেছে। তার মনে হয় না যে এ দুজন তার মেয়ে জামাই, বরং মনে হয় তার নিজের ছেলে। সবাই একসাথে হলেও বাড়িটা আনন্দে গম গম করে ওঠে। প্রতিদিন নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, এমন সোনার টুকরো দুটো ছেলেকে আল্লাহ তার মেয়েদের ভাগ্যে দিয়েছেন। তাই দুজনের কথা বলার মাঝে অত্তি গিয়ে অর্ষাকে টেনে নিয়ে এসেছেন। অভিযোগের সুরে বলল, আপু দেখো ভাইয়া আরেকটা বউয়ের কথা বলে। অর্ষা এসে মায়ের পাশে দাঁড়ালো। ওকে দেখতে পেয়ে আহনাফ বুকে হাত রেখে বলল, ইস কি শান্তি, বুকটা ভরে গেল। অর্ষা ভেঙচি কাটলো। আহনাফ তখন বলল, আম্মু তুমি চোখটা একটু বন্ধ করো তো। আমেনা বেগম অবাক হয়ে বলল, আমি কেন? হুম, করো না। আমেনা বেগম হাত দিয়ে চোখ ঢাকলেন। আহনাফ সঙ্গে সঙ্গে ফ্লাই কিস দিয়ে অর্ষাকে। অর্ষা ভ্যাকাচেকা খেয়ে গেল, কিছুই বলল না। আহনাফ বলল, আম্মু এবার চোখ খুলো। আপনি একটা বদ, বলল অর্ষা। আহনাফ ফের বলল, আম্মু কষ্ট করে আরেকবার চোখ বন্ধ করো। আমেনা বেগম হাসছেন, আবার লজ্জাও পাচ্ছেন। তিনি চোখ বন্ধ করতেই আহনাফ আবারও ফ্লাইং কিস দিল। এরপর বলল, আম্মু চোখ খুলো। আমেনা বেগম আর লজ্জার কথা বলতে পারল না। যদিও তিনি কিছু দেখেননি, তবে আন্দাজ তো করতেই পারেন। তাই ফোন মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বললেন, তোরা কথা বল, আমি রান্নাঘরে যাই। অর্ষা ফোন নিয়ে নিজের রুমে চলে এলো। চোখ পাকিয়ে বলল, আপনি খুব অসভ্য। কেন? আমি কি করেছি? মায়ের সামনে চুমু দেওয়ার মানে কি? আম্মু কি দেখেছেন নাকি? না দেখুক, বুঝেছে তো? হুম, বুঝুক, এতে মন্দ কি? আম্মু জানো তার মেয়েকে আমি কতটা ভালোবাসি। আপনার মাথা। এই শোনো না। হুম, মিস করছি ভীষণ। কাকে? কাকে আবার? আমার বউকে। তুমি কবে আসবে বলো তো? আসবো না। আসবে না বললেই হলো? তুলে নিয়ে চলে আসবো। আমি কালই আসছি। কালই মানে 1 সপ্তাহ থাকবো বলেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আমি তোমার ছাড়া থাকতে পারছি না। তোমাকে না দেখলে ভালো লাগে না। ভিডিও কলে তো দেখেছেন, এতে কি মন ভরে নাই? ঘুম থেকে উঠে তোমায় না দেখলে, জড়িয়ে না ধরলে আমার ভালো লাগে না। মাথা গেছে আপনার? সে তো কবেই গেছে তোমার ভালোবাসায়, তাই? নিঃসন্দেহে। তুমি প্লিজ কালই চলে এসো আমার সাথে। কয়েকদিন পর না হয় আবার যেও। আব্বু আম্মু মন খারাপ হয়ে যাবে। আমি ম্যানেজ করবো তাদের। তুমি আসবে বলো। আপনি এত পাগল কেন? আগে তো আর ছিলাম না, এখন বউ আছে তাই বউ পাগল হয়েছি। হুম, কাল আসেন, তারপর দেখা যাবে। এখন রাখছি। কেন? কোথায় যাবে? রান্না করবো। ও আচ্ছা, ঠিক আছে, যাও। সাবধানে দেখে শুনে কাজ করবে, হাত যেন না কাটে। আগুন থেকে সাবধান। আচ্ছা, রাখলাম। বউ কি ভালোবাসি? অর্ষা মুচকি হেসে বলো, ভালোবাসি। হঠাৎ আহনাফ ভুরু কুঁচকে বলো, এই তোমার মুখে দাগ কিসের? আঘাত পেয়েছে কিছুতে? অর্ষা ভবরে গিয়ে বলো, কই না তো। দেখি, এদিকে আসো। অর্ষা মুখটা ফোনের কাছে এগিয়ে নিতেই আহনাফ ওপাশ থেকে চুমু খেলো। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্ষার মুখ। ঠোঁট টিপে হেসে বলল, আপনি খুবই অসভ্য। আহনাফ হাসছে। আরো বেশি লজ্জা পেয়ে কল কেটে দিল অর্ষা। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আহনাফ দাঁড়িয়ে আছে একটা ছাউনির নিচে। তার ঠিক পাশেই একটা মেয়ে। মেয়েটাকে অর্ষা চেনে না, আগে কখনোই দেখেনি, আজ প্রথম। মেয়েটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু অহনবের পাশে থেকে বুকে কেমন একটা সূক্ষ্ম চিনচিনে ব্যথা হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অর্ষা ভাবলো সে এগিয়ে যাবে, কাছে গিয়ে জিজ্ঞেস করবে মেয়েটাকে, কিন্তু সে এক পা বাড়াতে মেয়েটা অহনবের
হাত জড়িয়ে ধরল। অর্ষার পা থেমে গেল, মাটি যেন আঁকড়ে ধরে রেখেছে। অস্বস্তি এবং কষ্টে বুকটা বিষিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সে আহনাবকে হারিয়ে ফেলছে একটু একটু করে। তার দু চোখে বেয়ে পানি গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘুম থেকে লাফিয়ে উঠল অর্ষা। নিজেকে বিছানায় আবিষ্কার করলো যখন কিছু সে বুঝতে পারছে না। কপালে বিন্দু বিন্দু ঘাম, ফ্যান বন্ধ, খুব সম্ভবত কারেন্ট নেই। সে যখন বিছানায়, তার মানে এতক্ষণ ধরে সে স্বপ্ন দেখছিল। শুধু স্বপ্ন না, খুব বাজে স্বপ্ন। প্রিয় মানুষের হারিয়ে ফেলার ভয় এত ভয়ঙ্কর কেন? অর্ষা বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে স্বস্তি পাচ্ছে না সে কিছুতেই। চোখ ভেঙে কান্না পাচ্ছে তার। মনকে সে বারংবার বোঝানোর চেষ্টা করছে এটা শুধু মাত্র একটা স্বপ্ন, দুঃস্বপ্ন। কিন্তু মন সে কথা মানতে রাজা, শুনেও নারাজ। সে আহনাবকে হারানোর ভয় তটস্থ হয়ে রয়েছে। শুক্রবার আজ দুপুরে খাওয়া দাওয়া করে অর্ষাকে নিয়ে নিজের বাসায় ফিরছেন আহনাব। অল্প জার্নি করলো, ঘুম পেয়ে যায়। তাই সে এসে ফ্রেশ হয়ে শাশুড়ি রুমে গিয়েছিল কথা বলতে। সেখানে গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। আতিক চৌধুরী গিয়েছিল তখন বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে লেকে। তাই সাজেদা বেগম আর অর্ষাকে ডাকেনি। তিনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। এতক্ষণ কারেন্ট চলে যাওয়ার রান্নাঘরে গিয়েছেন চা বানাতে। অর্ষা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 6টা বাজে। সে বিছানা থেকে নামলো দ্রুত। বড় বড় কদম ফেলে সে নিজের রুমের দিকে। রুমের দরজা ভিতরে থেকে চাপানো ছিল। সে শব্দ করে দরজা খুলে ভিতরে ঢুকলো। অর্ষা ঘুমাচ্ছিল বলে আহনা বাইরে গিয়েছিল। কিছুক্ষণ আগে বাসায় এসেছে। চেঞ্জ করার জন্য আলমারি থেকে কাপড় বের করছিল। শব্দ শুনে পিছনে তাকিয়ে অর্ষাকে দেখে দুষ্টুমি করে সুর দিয়ে গান গাওয়া শুরু করলো। ওরে নিষ্ঠুর পাষাণী! আহনাবের পূর্ণ গান হওয়ার পূর্বে অর্ষার ঝড়ের বেগে দৌড়ে এসে আহনাবকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, চুপ, কোনো কথা বলবেন না, আমাকে বুকে রাখুন। আহনাব যার পর নাই অবাক হয়েছে অর্ষার এমন আচরণে। শুধু অবাক বললে ভুল হবে, সে অবাকের চূড়ান্ত পর্যায়ে। কেননা তার বউটার স্বভাবই রাগী, গম্ভীর, চুপচাপ স্বভাবের। অন্তত সে তো শুরু থেকে এভাবে অর্ষাকে দেখে আসছে। যদিও অর্ষা পূর্বে চূড়ান্ত দুরন্ত এবং চঞ্চল ছিল বলে সে শুনেছে, কিন্তু কখনোই অর্ষার সাথে এটা যেন ঠিক যাচ্ছিল না। সে এতটাই অবাক হয়েছে যে অর্ষাকে জড়িয়ে ধরতে ভুলে গেছে। তাকে আরো বেশি অবাক করে দিয়ে অর্ষা ফুঁপিয়ে উঠল। হুঁশ ফিরে পেল আহনাব। এক হাতে অর্ষাকে জড়িয়ে ধরে, অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জান, কি হয়েছে, কাঁদছো কেন? অর্ষা ভাঙা ভাঙা স্বরে বলল, অস্থির লাগছে, কেমন যেন অস্থির হচ্ছে, কষ্ট হচ্ছে খুব। কেন জান, কি হয়েছে তোমার, বলো। আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না বলেন। আহনাব অবাক হলো, তবে দূর কণ্ঠে বলল, কখনোই না, তোমাকে রেখে আমি কোথাও যাব। তুমি তো আমার জান, আমার বউ। প্রমিস করেন। আচ্ছা, প্রমিস। অর্ষা একটু দমল। আহনাব বর্ষার মুখটা তার বুকে থেকে তুলে দুহাতে আঁচলায় তুলে নিয়ে বলল, জান, তোমায় আমি কতটা ভালোবাসি তুমি জানো না। তুমি ছাড়া আমি রিক্ত, শূন্য। কাঠফাটা রোদ পড়েছে আজ। সূর্যের তেজ বরাবরের চেয়ে বেশি। মনে হয় কিছু নিয়ে সকাল থেকে রেগে আছে। বাইরে বের হওয়ার উপায় নেই। অবশ্যই অফিস ছুটির দিন আজ। বের না হলেও আপত্তি নেই। আপত্তিটা আসলে অন্য জায়গায়। সেদিন অনেক বয়ে গিয়ে বুঝিয়ে অর্ষা কিনে এসেছিল। এর কিছুদিন পরই আবার অর্ষা বাবার বাড়ি যেতে চেয়েছিল। আহনা একেকবার একেক বাহানা দিয়ে আর যেতে দেয়নি। এভাবে সে ছলচাতুরি করছিল 15 দিন ধরে। কিন্তু এখন আর আটকে রাখা যাচ্ছে না। ঘুম থেকে উঠে নাস্তা করে অর্ষা ব্যাগ গুছাচ্ছে। আহনাপে একটু পর পরই জানালার পর্দা সরাচ্ছে আর বাইরের আবহাওয়া পর্যবেক্ষণ করছে। এটাই এখন মোক্ষম সুযোগ অর্ষাকে আটকানোর। সে কেশে গলা পরিষ্কার করে বলল, বউ শুনছো? অর্ষা লাগেজে কাপড় রাখতে, শুনছি। আজ সূর্যের তেজ দেখেছ? পর্দা জানালার ওপর থেকে হালকা সরানো ছিল। পিছু ফিরে একবার সেদিকে তাকালো অর্ষা। ভাবলেহীনভাবে বলল, দেখলাম। অসহ্য গরমে তুমি যাবে কিভাবে? গাড়িতে করে। আহনাব হতাশ হলো, কিন্তু
হাল ছাড়ল না। বলল, আজ বরং যাওয়ার দরকার নেই, কাল যেও। এমন করে করে 2 সপ্তাহ পার করেছেন। এরপর বলছেন শুক্রবার দিয়ে আসবেন। গতকাল বললেন আজ, আর আজ বলছেন কাল যাওয়ার কথা। আহনাফ অসার হাত ধরে বলল, সারা সপ্তাহ ডিউটি করে গতকাল শরীরটা একটু খারাপ লাগছিল। আজ তো ছুটি ছিল, তাই ভেবেছিলাম আজ দিয়ে আসবো। কিন্তু আমি কি আর জানতাম আজ এমন ঠাড়া পড়া রোদ পড়বে। আমিও জানতাম না আপনি এমন ক্ষণে ক্ষণে রং বদলাবেন। ছি ছি, এসব কি বলো? আমি তো তোমার কথা ভেবেই বললাম। এত ভাবতে হবে না, আমি আজই যাব। আহনাফ মুখটা মলিন করে বলল, আজ যাবে? হুম, বলছিলাম যে। আর কিছু বলতে হবে না, আমি আজ এক্ষুনি যাচ্ছি। আপনি দিয়ে আসবেন নাকি আমি একাই চলে যাব? আমি দিয়ে আসবো। দীর্ঘশ্বাস গোপন করে বলল আহনাফ। বেচারা নিজের জন্য নিজেই এখন ভীষণ মায়া লাগছে। তার বউটা কেমন যেন, বুঝেও কিছু বুঝতে চায় না। সে যে বউকে না দেখে আদর না করে থাকতে পারে না, এটা যেন বোঝেই না। সব কপাল। মনের কষ্ট মনে লুকিয়ে রেখে সে বাড়িতে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বের হলো। নিচে নামার আগেই ওবার ডেকেছিল, যা গরম আজ। বাইকে করে গেলে শুটকি হয়ে পৌঁছাতে হবে। কথায় আছে, বিপদ এলে সবকিছু থেকেই আসে। মরার ওপর খাড়ার ঘা যাকে বলে। একই তো প্রচন্ড গরম আজ, তার উপর কখনো জ্যাম, কখনো ট্রাফিক সিগন্যাল, বসে থাকা লাগছে। এসিতে যেন এই গরম ভাব ঠিক দূর হচ্ছে না। জেদ দেখিয়ে বের হলো অর্ষা। প্রচন্ড খারাপ লাগছিল এই গরমে। সিগন্যালে আর কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। শরীরটাও কেমন যেন একটু গুলাচ্ছিল। আহনাফ ড্রাইভারকে বলিয়ে জানালার কাচ নামালো, যাকে বমি এলেও অসুবিধা না হয় কোনো। অসহ্য গরমে বিরক্ত হয়ে জানালা দিকে বাইরে তাকালো আশা। ওদের অপোজিট রোডে জ্যামে আটকে আছে অসংখ্য গাড়ি। ঠিক ওর জানালার বরাবর রিহানের গাড়ি। পেছনের সিটে বসে আছে জানালা খুলে। অর্ষার সাথে একবার চোখাচোখি হলো। দুজনে একবার তাকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে, যেন কেউ কাউকে চেনে না। সম্পূর্ণ অপরিচিত মানুষ দুজন। কিন্তু এই মানুষ দুটো শুধু জানে, একটা সময় দুজন কতটা পরিচিত ছিল, কতটা কাছের ছিল, কতটা ভালোবাসা ছিল দুজনের মাঝে। এখন পার্থক্য শুধু এতটুকুই যে একজন প্রতারক হয়েছে আর অন্যজন প্রতারিত হয়েছে। গ্রিন সিগন্যাল পেরিয়ে গাড়ি আবার চলতে শুরু করেছে। আলগোছে আহনাফ বুকে মাথা রাখলো অর্ষা। আহনাফ ওর চুলের মাঝে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলো, খুব বেশি খারাপ লাগছে? অর্ষা মৃদু হাসলো। এক হাত দিয়ে আহনাফকে জড়িয়ে ধরে বলল, হুম। গরমের সাথে যুদ্ধ করে বাড়িতে পৌঁছে 5 মিনিটের মতো রেস্ট নিল দুজনে। তারপর দুজনেই নর্মাল পানির সাথে ফ্রিজের বরফ মিশ্রিত ঠান্ডা পানি মিশিয়ে গোসল করল। আমেনা বেগম লেবুর শরবত বানিয়ে দিলেন। এখন শরীর ও মন দুটোই শান্তি। দুপুরের খাবার খেয়ে অর্ষা ঘুমে ঝিমুচ্ছিল। আহনাফ আগেই রুমে চলে গেছে রেস্ট নিতে। অর্ষা কিছুক্ষণে মায়ের সাথে গল্প করে বলো টেবিলে বসেছিল। হাতে হাতে টেবিলও গুছাচ্ছিল। আমেনা বেগম বলেন, তোর কিছু করতে হবে না, রুমে যা, একটু ঘুমিয়ে নে। ঘুমাবো একটু পর। এবার থাকবি কয়েকদিন, নাকি 2 দিন পরই আবার দৌড় দিবি? অসা হেসে বলল, না, বেশ কিছুদিন তো থাকবো ভেবেছি। তোমার জামাই তো থাকতে দেয় না। হঠাৎ তিনি মেয়ের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আহনাফ তোকে খুব ভালোবাসে, তাই না? অর্ষা মুখে কিছু বলল না, কিন্তু ওর চোখ মুখে হাসি বলে দিল আমেনা বেগম ধারণা সঠিক। তিনি তৃপ্তির হাসি দিয়ে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এ কথা বলতে আজকে রিহানের সাথে দেখা হওয়ার কথা মনে পড়ল অর্ষার। সে মাকে বলল, আজ রিহানের সাথে দেখা হয়েছিল। কোথায়? জানতে চাইল আমেনা বেগম। রাস্তায়, গাড়িতে ছিলাম তখন। যাক, এসব নিয়ে আর ভাবিস না। ভাবছি না মা, শুধু অবাক হচ্ছি। মানুষ কত দ্রুত বদলে যায়, তাই না? মানুষ আবহাওয়ার মতো বদলাবেই। কেউ বদলায় নিজের স্বার্থে, কেউ বদলায় আঘাতে। এখানে বদলানোর পিছনে রিহানের স্বার্থ ছিল, আর তোর ছিল আঘাত। আমি তো ঠকাইনি মা, ঠকেছি, কিন্তু রিহান ঠকিয়েও কি সুন্দর দিব্যি ভালো আছে দেখো। দিন শেষে বুঝি প্রতারকরাই ভালো থাকে বলো?
তুই কি ভালো নেই? অনেক বেশি ভালো আছি মা। সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আলগে রাখে। এতেই আলহামদুলিল্লাহ বল। রিয়ান শান্তি পাক বা না পাক সেসব নিয়ে ভাবিস না। ওকে ভাবনাতে রাখার প্রয়োজন নেই। অনেক সময় এমন হয় যে এসব প্রতারকরাই শাস্তি ঠিকই পায় কিন্তু প্রকাশ করে না, স্বীকার করে না। আর আমারও যেটাও দেখি না, জানি না বলে ভেবে নি ওটা বুঝি অনেক ভালো আছে। আসলে সবসময় আমরা যেমনটা ভাবি তেমনটা হয় না। ভাবনার বাইরেও অনেক কিছু হয়। কিন্তু এইসব তুই আল্লাহর হাতে ছেড়ে দে। ভাগ্য করে আহনাফকে পেয়েছিস। সমস্ত ধ্যান ওকে দে। স্বামী ভালো এবং সৎ হলে দুনিয়াতে আর কিছু লাগে না রে মা। বুঝতে পেরেছিস? অর্ষা উপর নিচ মাথা ঝাঁকালো। আমেনা বেগম বললেন, যা এখন গিয়ে রেস্ট কর। অর্ষা হাত ধুয়ে রুমে চলে গেল। আহনাফ কাঁধ হয়ে ঘুমাচ্ছে। দরজা লক করে জানালার পর্দা টেনে দিল অর্ষা। নিঃশব্দে আহনাফের পাশে শুলো। কতক্ষণ নিষ্পলক তাকিয়েছিল ঘুমন্ত আহনাফের মুখের দিকে, জানে না সে। কেমন যেন একটা শান্তি শান্তি অনুভব করছে সে। আলতো করে গাল ছেড়ে দিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি। এরপর আহনাফের হাতের ওপর হাত রেখে শক্ত করে জড়িয়ে ধরল। ঘুমের মধ্যে আহনাফও জড়িয়ে ধরল অর্ষাকে। সে বিড়বিড় করে বলল, ভালোবাসি বউ। হেসে ফেলল অর্ষা। মনে মনে ভাবল, বিয়ের পর স্বামীর বুকে চেয়ে শান্তির জায়গা আর কি কোথায় আছে? নিশ্চয় নয়। এক পয়সা বৃষ্টির ন্যায় হঠাৎ করে আহনাফের অর্ষার জীবনে এলো। প্রকৃতির মতো সতেজ করে তুলল অর্ষাকে। সাদা কালো জীবন নিয়ে এলো রঙের বাহার। প্রথমে ভালো রাখার চেষ্টা করা, এরপর সে চেষ্টা ভালোবাসার রূপান্তর। আহনাফ নিজেও কি ভেবেছিল যে দ্বিতীয়বার সে কোনো নারীকে এতটা ভালোবেসে ফেলতে পারবে? আসলে জগতে সমস্ত কিছু সর্বদা আমাদের ভাবনা অনুযায়ী হয় না। মাঝে মাঝে আমাদের ভাবনার চেয়েও অনেক ভালো কিছু হয়। সেটা ভালো কিছুর মধ্যেই একটা হলো অর্ষার জীবনে আহনাফের আগমন। প্রণয়ের ছাড়াই এক প্রকার ঘোরের মাঝে বিয়ে। সময়ে বিবর্তনের মনে ক্লেশ দূর করে আহনাফকে ভালোবেসে ফেলে। এটাও সহজ ছিল না অর্ষার জন্য। কিন্তু এক কথায় সত্য, আহনাফের তীব্র ভালোবাসা উপেক্ষা করার মতো শক্তি অর্ষা কখনোই হতো না। মানুষ মাত্রই ভালোবাসার কাঙাল, বিশেষ করে নারী জাতি। তারা একটু ভালোবাসা পেলেই মোমের মতো গলে পড়ে, নিজের সর্বত্র উজাড় করে দেয় তার প্রিয় মানুষটাকে। তাহলে অর্ষা বা কি করে পারবে আহনাফকে এত ভালোবাসা উপেক্ষা করতে? পারেনি সে। সে পারেনি বলে সময় গড়িয়ে আজ ওদের বিয়ের বয়স প্রায় ১ বছর। প্রায় বললাম, কারণ এখনো পুরোপুরি ১ বছর হতে ২ দিন বাকি। বিবাহবার্ষিক নিয়ে দুজনই অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু হঠাৎ করে অর্ষার ভীষণ জ্বর। ভালো ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে জ্বর কমালো, একেবারে সারছে না। আহনাফের মাথা থেকে তাই বিবাহবার্ষিক আয়োজনের কথা বেরিয়ে গেছে। এখন সে শুধু অর্ষাকে নিয়ে ব্যস্ত। সবসময় যতটা পারে চেষ্টা করে অফিস থেকে দ্রুত বাড়িতে ফেরার। বাড়ি ফিরে সে অর্ষার সেবায় মগ্ন থাকে। নিজের মা তো আছে, আহনাফের অর্ষা মাকে ওই বাড়িতে নিয়ে এসেছে, যাতে করে অর্ষার যত্নে কোনো ত্রুটি না হয়। নিজের মায়ের উপর তার ভরসা আছে, তবু সে চায় দুজন তার অবর্তমানে অর্ষার কাছে থাকুক। আহনাফের মুখে মাথা রেখে শুয়ে আছে অর্ষা। রাত বাড়ার সাথে সাথে জ্বরও বাড়ছে। মাথার ভিতর, শরীরের ভিতর অস্বস্তি হয় তবু। যখন সে আহনাফের বুকে থাকে তখন অদ্ভুত একটা প্রশান্তি কাজ করে তার মনের মাঝে। সে আহনাফের গালে তার উষ্ণ হাত রেখে জিজ্ঞেস করে, তুমি আমায় এত ভালোবাসো কেন? বিয়ের প্রায় ৬ মাস পর থেকেই অর্ষা আহনাফকে তুমি করে বলা শুরু করেছে। অবশ্যই আবদারটা আহনাফই ছিল। প্রথম প্রথম অর্ষা তুমি বলতে রাজি না হলেও পরে আহনাফকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে রাজি হয়েছিল। সেখান থেকেই তুমি সম্বোধন। আহনাফ অর্ষার হাতটা ধরে চুমু খেয়ে বলল, তুমি মেয়েটা তো ভালোবাসার মতো। আচ্ছা, কে বেশি ভালোবাসে, আমি না তুমি? অবশ্যই আমি। তাই? হ্যাঁ, কারণ প্রথম ভালোবাসি আমি বলেছিলাম। প্রথমে তো আমি ভালোবেসেছি। আমার মনে হয় আমি তোমাকে বেশি ভালোবাসি। এ কথা আমি মানব না। ভালো আমি তোমাকে বেশি বাসি। অসা মৃদু হাসলো। বলো, আচ্ছা, আমি যদি এখন মরে যাই?
আহনাব ধমক দিয়ে উঠল। বলো, এসব কি ধরনের কথাবার্তা? রাগ করছেন কেন? তাহলে কি করব? মাইর খেতে ইচ্ছে করছে? না, জানতে ইচ্ছে করছে। আমি মরে গেলে তুমি কি করবে? অর্ষাকে বুকের সাথে শক্ত করে চেপে আহনাব বলল, এসব কথা বলো না চান। তোমার আগে যেন আমার মরণ হয়, দোহাই লাগে। আর কখনো এসব কথা বলো না। আমার কষ্ট হয়, সহ্য করতে পারবো না। আহনাবকে শক্ত করে অর্ষা বলল, আহারে, আমি তো মজা করছি। এত তাড়াতাড়ি মরবো নাকি? হুম, এখনো কত জ্বালানো বাকি আছে তোমাকে। যত খুশি জ্বালাও, তবু কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। যাব না। কথা দাও, যাই হয়ে যাক, কখনো আমায় ছেড়ে যাবে না। কখনো না, প্রমিস করো, প্রমিস। আমিনা বেগম মেয়ের জন্য সকালে নাস্তা নিয়ে এলো। অর্ষা তখন সবে গোসল করে বেরিয়েছে। তাকে দেখতে এখন বেশ সতেজ লাগছে, যদিও চোখ মুখ বেশ শুকনো। কোথাও যাবি? জানতে চাইলো আমিনা বেগম। অর্ষা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, হ্যাঁ, শপে যাব। এই অবস্থায় কোনো কিছু লাগলে আমাকে বল। অনেক কিছু লাগবে মা, তুমি আনতে পারবে না। এত বছর তোদের সবকিছু আমি কিনে দিলাম, আর এখন কিনা এসে শুনতে হচ্ছে আমি পারবো না। অর্ষা হেসে ফেলল। বলো, আজকে কি জানো মা? কি? আজ আহনাব আর আমার বিবাহ বার্ষিক, তাই ওকে সারপ্রাইজ দেবো ভাবছি। এজন্য কিছু কেনাকাটা করা লাগবে। সে তো খুব ভালো কথা, কিন্তু এই অসুস্থ শরীর নিয়ে তুই একা যাবি? কিছু হবে না, তোকে আমি একা ছাড়তে পারবো না। পরে আহনাব কথা শুনতে হবে, চল আমিও যাব। অর্ষা একা বাইরে যাবে শুনে সাজেদা বেগম কড়াভাবে না করে দিয়েছেন। অজ্ঞাত মাকে সাথে নিয়ে যেতে হলো অর্ষাকে। ও কাছাকাছি একটা সুপার মলে গেল। প্রয়োজনীয় যা যা লাগবে ঘুরে ঘুরে নিয়ে নিচ্ছিল দুজনে। অর্ষা অন্য সাইডে চলে যায়। আমেনা বেগম দরকারি জিনিসগুলো নিয়ে নিচ্ছিলেন। তার পাশে একজন এসে দাঁড়ালো। খেয়াল করেনি তিনি। অনিচ্ছাকৃত তাকিয়ে যেমন চমকালেন, আবার একটু অবাকও হলেন। কেমন আছেন আন্টি? রিহানের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ দিতে পারল না আমেনা বেগম। চুপ করে রইলেন অনেকক্ষণ। নিজেকে ধাতস্থ করে বলেন, তুমি? এতদিন পর আপনাকে দেখে এলাম। আমাকে দেখে? হ্যাঁ, আমার কি কোথায় বসে একটু কথা বলতে পারি? সেই মুহূর্তে অর্ষা চলে আসে। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, মা? সব নিয়ে সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বে রিহানকে দেখে সে চুপ হয়ে যায়। একই সাথে রাগ ঘৃণা এসে জমা হয়। কতটা বাজেভাবে তাকে ঠকানো হয়েছে ভাবতেই শরীর গুলিয়ে ওঠে। কিছু কড়া কথা শোনাতে গেলে আমেনা বেগম বাধা দিয়ে বলল, চুপ। অর্ষা চুপ হলো। কেনাকাটা বাকি রেখে পাশে একটা রেস্টুরেন্টে গেল তিনজন। অর্ষা কোনো কথা বলছে না। আমেনা বেগম বলে, কি কথা বলতে চাও বলো? রিহান মাথা নত করে বলল, কিছু বলার মতো মুখ আমার নেই আন্টি। কোন মুখে ক্ষমা চাইবো তাও জানি না। ক্ষমা কিসের জন্য? ঠকানোর জন্য? অর্ষাকে ঠকিয়ে যে ভুল অন্যায় আমি করেছি, সেটা তখন না বুঝতে পারলেও এখন বুঝতে পারছি। আমেনা বেগম অর্ষা কেউ কোনো কথা বলছে না। কিছুক্ষণ মৌন থেকে রিহা নিজেই বলল, কাউকে ঠকালে ঠকতে হয়, কাউকে কাঁদালে কাঁদতে হয়, কষ্ট দিলে বিনিময় কষ্ট পেতে হয়। এটা এখন বিশ্বাস করি আমি। স্বীকার করতে লজ্জা নেই যে প্রকৃতি ছাড় দেয় না। আজ আমার নাম, যশ, খ্যাতি সব আছে, নেই শুধু মানসিক শান্তি। নেই কোনো ভালোবাসা। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না। সে আমাকে নয়, আমার যশ খ্যাতি টাকাকে ভালোবাসে। সেও উচ্চবিত্ত, আমাকে ছাড়তে দুবার ভাবে না। জানি না এই সম্পর্ক ঠিক কতদিন আর টিকবে, কিন্তু প্রতিটা মুহূর্তে এমন আমি অসহায় অনুপস্থিতি মিস করি। ওর পাগলামি, ভালোবাসা সবকিছু আমাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে এখন। আগে ওর এসব পাগলামি, কেয়ার, ভালোবাসা বিরক্ত হতাম, তিক্ত লাগতো। আর এখন, এখন আমি এগুলো মিস করি। কি কপাল আমার দেখুন। নিজের ভুল যখন বুঝতে পারলাম, তখন এতটাই দেরি হয়ে গেছে যে ওকে ফিরিয়ে পাওয়াটা তো দূরে থাক, নিজের ভুলটাও স্বীকার করার কোনো উপায় ছিল না। আজ আপনি সাথে ছিলেন বলে হয়তো ওর সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো রিহান। তাকে ভীষণ বিষণ্ণ দেখাচ্ছিল। সে অর্ষার দিকে তাকালো। চোখ কেমন যেন ছলছল করছে। অর্ষাকে দেখাচ্ছিল
নিষ্প্রাণ। রিহান বলল, আমি তোমাকে ছাড়া ভালো নেই অর্ষা, জানি। এখন আর কিছু করার নেই আমাদের। হয়তো কথাগুলো তোমাকে না বললেও পারতাম, কিন্তু অনুশোচনা এবং অনুতাপে আমি প্রতিনিয়ত দগ্ধ হচ্ছিলাম। জানি ভবিষ্যতে হব, তবু ক্ষমা চাওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাই না। তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি। অর্ষা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। অর্ষা তাচ্ছিল্য করে হাসল, ক্লাসাত্মক কণ্ঠে বলল, ক্ষমা? তোমাকে একটা কথা বলছিলাম মনে আছে? তোমাকে যদি ক্ষমা করি তাহলে নিজের প্রতি খুব অন্যায় করা হয়ে যাবে আমার। আর নিজের প্রতি এই অন্যায়টা আমি করতে পারবো না। তবে এটা শোনো, ভালো লাগছে যে দেরি হলেও তোমার ভিতরে মানুষত্ব ফিরে এসেছে। আর যাই করো, জীবনে কখনো কারো অনুভূতি ভালোবাসা নিয়ে খেলো না, মানুষের মন ভেঙো না। এরপর মায়ের দিকে তাকিয়ে বলো, চলো মা। রিহানের এমন অবস্থা দেখে খারাপ লাগছিল আমেনা বেগমের। তিনি অতীতে তার মেয়েটাও তো কম কষ্ট পায়নি, বরং ওর চেয়ে বেশি পেয়েছে। এসব মনে পড়তে তার মনটা তেতো হয়ে উঠল। সে নিজেও উঠে দাঁড়ালো। চলে যাওয়ার পূর্বে অর্ষা শুধু বলল, আর হ্যাঁ, তোমাকে ক্ষমা করতে না পারার জন্য পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমেনা বেগমের মেয়ে মাথায় হাত বুলিয়ে বলল, অতীতের সকল তিক্ততা তোর জীবন থেকে দূর হয়ে যাক। স্বামী সংসার নিয়ে সুখী হ, দোয়া করি। প্রতি উত্তরে মৃদু হাসল আশা। মানসপটে ভেসে উঠল আহনাফের হাসি মাখা মুখটি। আহনাফ অফিস থেকে আসার পূর্বেই পুরো রুমটা অর্ষা নিজের হাতে একা একা সাজিয়েছে। আমেনা বেগম কিংবা সাজেদা বেগম সাহায্য করতে চাইলেও অর্ষা রাজি হয়নি। রুম, বারান্দা সব জায়গায় হলে বাইরে থেকে রুম লক করে সে গেস্ট রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আহনাফের আসার সময় হতে সে চুপচাপ বিছানায় শুয়ে রইল। আহনাফ এসে যখন রুমে যাবে তখন সাজেদা বেগম বলল, রুমে যাস না। আহনাফ ভুরু কুঁচকে গেল, জানতে চাইল কেন। রুমে ছারপোকা ওষুধ দিয়েছে। ছারপোকা? আমার রুমে তো ছারপোকা নেই। কে বলছে নেই? ঘুমাস তো কুম্ভকর্ণের মতো, বুঝবি কি করে? আচ্ছা ঠিক আছে, অর্ষা কোথায়? গেস্ট রুমে। আহনাফ গেস্ট রুমে গিয়ে দেখলো অর্ষা কাত হয়ে শুয়ে আছে, চোখ বন্ধ। কি নিষ্পাপ লাগছে দেখতে। এক জনমে সে এই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারবে। সে শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। অর্ষার গালে হাত বুলিয়ে কপালে চুমু খেতেই চোখ মেলে তাকালো অর্ষা। এক টুকরো হাসি উপহার দিয়ে বলল, তুমি এসেছো? মুচকি হাসলো আহনাফ। বলল, কেন? আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ। তাই নাকি? কেন শুনি। মিস করছিলাম তোমাকে কতটা। অনেক অনেকটা। ভালোবাসো ভীষণ। শোনো না, বলো একটু বুকে নাও। আহনাব দুহাত বাড়িয়ে দিয়ে বলল, আসো। অর্ষা বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে আহনাবের বুকে পড়ে রইল। আহনাবর চুলে বিলি কাটতে কাটতে ডাকলো, অর্ষা। হুম। শরীর কেমন এখন? আগের চেয়ে ভালো? মেডিসিন ঠিক মতো খাচ্ছ? হ্যাঁ। তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমাকে এভাবে দেখতে ভালো লাগে না। কিভাবে দেখতে ভালো লাগে? প্রাণোচ্ছল অর্ষার মুখে কিছু বলল না। আহনাবকে শক্ত করে জড়িয়ে ধরল। রাতে অর্ষাকে আগে খাইয়ে দিয়ে আহনাব খেতে গেল। এই সুযোগে অর্ষা লুকিয়ে রাখা শাড়িটি চটজলদি করে হালকা প্রসারিণী মুখে নিয়ে রেডি হয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে বাবা মায়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ঘুমাতে আসে আহনাব। দরজা খুলতেই দরজার পিছন থেকে ভাও বলে চেঁচিয়ে ওঠে অর্ষা। হঠাৎ করে এমন করা ভয় পেয়েছে আহনাব। নিজেকে ধাতস্থ করে পরক্ষণে অর্ষার হাসি দেখে হেসে ফেলে। সাজসজ্জা দেখে বলে, হায় আল্লাহ, আমি কি দেখছি? অর্ষা ভুরু কুঁচকে বলল, কি পরি? কি? মাই কুইন মাথা গেছে? সে তো কবেই গেছে। সুন্দর লাগছে তোমাকে। সুন্দর মানুষকে তো সুন্দর লাগবে। আহনাব হেসে ফেল। অর্ষা বলল, ভুলে গেছো আজকের দিনটা কথা? আজ কি কোনো বিশেষ দিন? মনটা খারাপ হয়ে গেল অর্ষা। তবে আহনাবকে সেটা বুঝতে না দিয়ে বলল, আসো আমার সাথে। এরপর নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করলো, আলো জ্বালিয়ে বলল, হ্যাপি অ্যানিভার্সারি মাই বিলাভ হাজবেন্ড। আহনাব বিস্মিত হয়ে তাকিয়ে আছে রুমের সাজসজ্জা দেখে। এত সুন্দর ডেকোরেশন। সে মুগ্ধ হয়ে দেখছে। অর্ষা আহনাবকে জড়িয়ে ধরে বলল, সবকিছু একা হাতে করেছি তোমার জন্য, কারো হেল্প নেই। পচা হলেও হাসি মুখে থাকবে।
আমার বউটা তার হাত দিয়ে যা ছবে তাই তো সুন্দর হয়ে যাবে। এই যেমন আমার জীবনে এসে আমার জীবনটা রঙিন ও সুন্দর করে দিয়েছে। অর্ষা আহনাফের মুখের দিকে তাকিয়ে বলল, তুমি শুধু আমাকে এভাবেই ভালোবেসো? আহনাফ অর্ষার দুগালে হাত রেখে বলল, হুম, এর চেয়ে আরো বেশি ভালোবাসবো। এরপর সে পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে অর্ষার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়ে বলল, আজকের দিনটা আমি কিভাবে ভুলবো বলো তো? এই দিনে আমার কুইন আমার বউ হয়ে আমার জীবনে এসেছে। প্রজাপতির মতো রঙিন করেছে আমার জীবনকে, পূর্ণতা দিয়েছে। আমি ভুলে যাব এই দিনটা? অর্ষার চোখে পানি চলে এলো। সে শক্ত করে জড়িয়ে ধরলো আহনাবকে। আহনাব ওর কানে ফিসফিস করে বলল, জীবনের পূর্ণতা দিয়েছো, কিন্তু পরিপূর্ণতা দাওনি। অর্ষা বুঝতে না পেরে বলল, মানে? মানে একটা জুনিয়র আহনাব চৌধুরী অভাবের জীবনটা এখনো পরিপূর্ণতা পেল না। অর্ষা লজ্জা পেয়ে আহনাবের বাহুতে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে বলল, তুমি খুব খারাপ, অসভ্য। অসভ্য তো তোমার প্রেমে পড়েছি। যদি কেউ এই আহনাব চৌধুরীকে কখনো অসভ্য দিওয়ালা বলতে পারে তাহলে সেটা তোমার জন্যই বলতে পারবে। আহনাব চৌধুরী শুধুমাত্র তার অর্ষার জন্য অসভ্য। অর্ষা কিছু বলল না। আহনাব বলল, জুনিয়র আহনাব চৌধুরীকে না হয় না দাও, আপাতত আজ একটু ভালোবাসা তো দাও। সবকিছু এত মুখে বিবৃতি দিতে হবে কেন? কিচ্ছু আটকায় না। ও আচ্ছা, তুমি চাচ্ছ সরাসরি আদরে চলে যাই, ওকে? বলে আহনাব লাইট নিভিয়ে অর্ষাকে পাঁচ কোলে করে বিছানা দিয়ে শুয়ে দিল। চুমুতে চুমুতে উন্মাদনা করে তুলল অর্ষাকে। উন্মত্ত সময়ে ঘোর লাগা কণ্ঠে অর্ষা বলল, কখনো ছেড়ে যেও না, শুধু আমারই হয়ে থেকো। আহনাব অর্ষার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, কখনো না। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আহনাব চৌধুরী কেবলমাত্র তোমার। সমাপ্ত। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আশা করি আজকের গল্পটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন গল্পের সাথে।